আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলায় কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, তবে কোটা মেধার মধ্যে এত তফাতের কী আছে? এখানে মেধাই তো হয়। প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়। ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায়। আর অবশ্যই এই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান, তাও কি বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়, হঠাৎ রাত্রেবেলা বোধহয় 11টা 11:30 দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি? যে তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল, সকলেই। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন, প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে। এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো। কী স্লোগান? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো। তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। হাইকোর্টের শুনানি 7 আগস্ট ছিল, সেটা আমরা আমি নিজে আইনমন্ত্রী, আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা। আনা হলো 21শে জুলাই, সেখানে বসালো এবং এই ছাত্রদেরও বলা হলো যে তোমরা ওর সঙ্গে যুক্ত হও, তোমরা আপিল করো। আমি তো আপিল করেছি, তোমরা আপিল করো। তারা কিন্তু যুক্ত হলো, কিন্তু তারা আন্দোলন থামালো না। তারপরে যখন রায় হয়ে গেল তাতেও তারা উঠবে না। কেন? প্রজ্ঞাপন জারি করতে হবে। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, আলটিমেটাম দেওয়া শুরু হলো। এটা কোন ধরনের কথা? একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। 1 দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপরে 6 দফা, তারপরে 8 দফা, তারপরে আবার 4 দফা। যখনই যেটা চাচ্ছে যেই দিয়ে দিই তখন আরও একটা দফা। এই করতে করতে যখন প্রজ্ঞাপন, আইনমন্ত্রী বললেন এটা তো সময় লাগে। তারপর আইনমন্ত্রী কিছু বলে দিলেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেবো। ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো। প্রজ্ঞাপন যখন পেয়ে গেল, তারা যা চেয়েছিল তার থেকে বেশি, তাদের 90% ছিল, 93%। আর মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে সন্তান লেখা হলো। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে 30 বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে। তার মানে ওই যে 5% সেটাও তারা পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত না। তখন আবার আসলো সে 8 দফা থেকে 4 দফা আনতে হবে। এটা কি যে বাধ্য হলাম আমরা, যখন চারিদিকে এভাবে আগুন, এই টেলিভিশনে যখন আগুন লাগলো, এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে। ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালো, ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না, পুলিশ র্যাব কাউকে ঢুকতে দেবে না, তাদের উপরে হামলা হলো। আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায় এবং যে সমস্ত বিল্ডিংয়ে
আগুন দিয়েছিল, অনেকে ছাদে যে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। সেই নারায়ণগঞ্জে কাঁচপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি। আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে বেশি করে পানি সেটা উপর থেকে যেন আগুনটা আরও চারিদিকে ছড়াতে না পারে। কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য কর না। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, দেশটাকে গড়ে তুলব। এই দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। আর আজকে সেখানে কি হলো? আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল নিজেরা, ক্ষতিকার হলো। আমি জানি না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তাদের কিছু আসে যায় না, কিন্তু সাধারণ মানুষ, তাদের মান সম্মান কোথায় থাকবে? আরও দুঃখের বিষয় হলো, লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি? লন্ডনে আমাদের আওয়ামী লীগের উপর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির 3 নেতাকে গ্রেপ্তার করেছে। ইউএইতে এটা মানে সেখানে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। 10 জন, এখানে মানে 3 জন হলো যাবজ্জীবন কারাদণ্ড, 16 জন 10 বছরের কারাদণ্ড, আর কয়েকজন 1 বছরের কারাদণ্ড, আর বাকিগুলিকে তারা এখন রাখবে না, তারা দেশে পাঠিয়ে দেবে। সেখানে তারা আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগারের পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কি না। তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডারের সাথে কথা বলছি, ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক, এখানে অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি। তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই, তাদের দেশের আইনে এটা আছে। সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে, আপনারা জানেন সৌদি আরবে কখনো মিছিল করতে পারে না, সেখানে 20 জনকে গ্রেপ্তার করেছে। আর আপনারা জানেন সৌদি আরবের আইন, তাদের কতগুলি নিয়ম আছে যে কোন আইন ভাঙলে কী শাস্তি হবে, এবং সেটা এটা এমনও আছে যে গর্দানও কেটে দেয় প্রকাশ্যে, চুরি করলে হাত কেটে দেয়। তাহলে এই 20 জন মানুষ এবং সেই সাথে আমাদের যে লক্ষ লক্ষ কর্মী, তাদের ভবিষ্যৎটা কী? আমার সাথে সকলে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই তাদের কাছে আমি সাথে সাথে মেসেজ পাঠিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি, এবং এই শাস্তি এটা তাদের আইনে, কাজে এখানে আমাদের কিছু বলার নেই। এই বার্তাটা তাদের পৌঁছে দিয়েছি, তাতে অন্তত আমাদের এখন যে 20-22 লাখ মানুষ ওখানে কাজ করে তারা যেন নিরাপদ থাকে, সেইটুকুর জন্য এটুকু আমি করেছি।